যারা চাঁদাবাজি এটা সেটা করছে, কিন্তু আমরা আরো একটা লক্ষ্য করছি, ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, এরা কিন্তু এখন চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এদের চাঁদাবাজিটা কিন্তু এই ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, এদের কিন্তু চাঁদাবাজিটা খুব আপার লেভেলে চলে গেছে। আপনার এটাও আমরা বাংলাদেশে কোনোদিন আগে দেখিনি। যে দেখেন হাসিনার স্বৈরতন্ত্রের সময় তো আমরা এরকমই দেখেছিলাম, কিন্তু ওখানে কিন্তু আমরাও কথা বলেছি তার এগেনস্টে, হ্যাঁ, আমাদেরকে কিন্তু ওভাবে খবরদারি করে নাই। কিন্তু বর্তমানে ইউনূসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, উনি হলেন দেবতা, উনি হলেন ফেরেস্তা, কিংবা কে জানে ইম্পেরিয়াল হেড, হ্যাঁ, যার ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না, উনি সমালোচনার ঊর্ধ্বে। যে আসলে সরকারের প্রধানকে আমরা দেখছি যে আমার চোখে মনে হচ্ছে যে সরকারের তিনটা অংশ। একটা হলো আমাদের ইউনূস সাহেবের যে ক্যাবিনেট, এটা একটা। আর একটা ক্যাবিনেট এদের উপরই মনে হয় এটা হলো বাইরে থেকে যায়, বাইরে থেকে কিছু লোক এদেরকে ডিকটেট করে, তারা বলে যে কবে কি করতে হবে, হ্যাঁ, এবং সেটা সাধারণত ইউনূস গভর্নমেন্ট ওটাই করে থাকে। এটা একটা আশ্চর্য ব্যাপার। এরা যদি বলে যে ওকে বাদ দাও, কয়দিন পরে দেখি সে বাদ পড়ে যাচ্ছে। বাইরে থেকে যে আমি যাদেরকে বলছি জ্যেষ্ঠ, মানে আপনি বলছেন যে ওনারা কন্টেন্টের মাধ্যমে যার সাথে যার ব্যাপারে আলোচনা করে সেই তাৎক্ষণিকভাবে পরবর্তীতে সেটাই আমরা দেখছি যে সেটা ইম্প্যাক্টেড হয়। এবং ওই যে জ্যেষ্ঠ প্রধান উপদেষ্টা বাইরে থেকে সে কিন্তু আবার এটা ব্র্যাগও করে যে আমি যেটা করছি, আমি যেটা বলছি সেটাই হয়ে যাচ্ছে, সেটাই মানতে হবে এবং মানা হচ্ছে। কাজে এই একটা ব্যাপার যে এইখানে আমি বলবো যে দিস গভর্নমেন্ট ইজ এ ডিসফাংশনাল গভর্নমেন্ট। এর কোনো ফাংশনালিটি আমরা বুঝতে পারি না। এর আর একটা কম্পোনেন্ট হলো যেটাকে আমি বলি ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, হ্যাঁ। সো এই তিনটা দল, এই তিনটা গ্রুপ নিয়ে এই বর্তমানের ইউনূস গভর্নমেন্ট, এবং যে জন্য এরা কখনোই করতে পারছে না, যে শান্তি শৃঙ্খলা যে এরা ফিরিয়ে আনতে পারছে না, বিকজ অফ দিস। কারণ এই যে তিনটা কম্পোনেন্ট এক একজন এক একটা বলে একটা কনফিউশন সৃষ্টি করে, সেজন্যই হয়ে যায় শান্তি শৃঙ্খলার ব্যাঘাত এবং শান্তি শৃঙ্খলা পালিয়ে যায়। আবার ওটাকেই ব্যবহার করে এরা নির্বাচনকে ঠেকিয়ে দিতে চেষ্টা করছে। মানে নির্বাচনকে ঠেকাবার জন্য যত ধরনের বাহানা আছে। এখন আমাদের ডিউটি হলো যে আপনারা ভালো সাংবাদিক, এই যে মেহেদী হাসান এবং আপনারা একটা কাজ করেন, আপনি একটা লিস্ট করেন যে আর কত প্রকার বাহানা আছে। দেখবেন একের পর কিন্তু একের পর এক ওই বাহানাগুলো এই ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ এনে দেবে আপনাদেরকে, বলবে যে এটা ওটা ওটা, হ্যাঁ। আচ্ছা, এখন আমি বিএনপির ব্যাপারটা যে আলোচনা হলো, যে সাইফুল ইসলাম ফ্রম কুড়িগ্রাম যেটা বলেছেন, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে যে গেল 17 বছরের মতন বিএনপির উপর দিয়ে কিরকম নির্যাতন চলেছে। সবচেয়ে বেশি ভিকটিম হয়েছে বিএনপি সর্বত্র, এবং অনেকে বাড়ি ছাড়া হয়ে গেছে, অনেকে মারা গেছে, অনেকে এন্ডেড আপ ইন ওই যে কি বলি যে আয়না ঘরে। কাজে এই দলটা কিন্তু আবার আপনি লক্ষ্য করুন, আমি কিন্তু বিএনপি দলের আমি কেউ নই, কিন্তু আমি দূর থেকে যেটা দেখছি যে ওখানে চাঁদাবাজি ইটস এ ভেরি লার্জ পার্টি। এই পার্টিতে একটা দলের ভেতরে যদি কয়েক কোটি লোক থাকে, তার মধ্যে কিছু তো বাজে এলিমেন্ট থাকবে। এটা তো স্ট্যাটিস্টিক্যালি দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তারা যেখানে যেখানে চাঁদাবাজি করছে, সেটা কিন্তু তারেক রহমান তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তি দিচ্ছে। এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আগে কোনোদিন কোনো দলকে আমরা করতে দেখিনি। এই প্রথমবার আমরা দেখলাম যে দলের গুরুত্বপূর্ণ, এমনকি আমি দেখেছি যে একটা অঙ্গ সংগঠনের সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, ডেপুটি মানে অ্যাসোসিয়েট জেনারেল সেক্রেটারি, যুগ্ম সম্পাদক, তাকে পর্যন্ত স্যাক করে দিল। কাজেই ব্যাপারটা কি, একটা দল যদি পাওয়ারে থাকে, তার যে ক্ষমতাটা থাকে, আর সে যখন পাওয়ারে না থাকে, তার ক্ষমতাটা অনেক ডিফারেন্ট। কাজে এই সমস্ত যে যারা করছে, সেগুলোকে তো গভীর ভাষায় আমি কন্ডেম করছি, যারা চাঁদাবাজি এটা সেটা করছে। কিন্তু আমরা আরো একটা লক্ষ্য করছি, ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, এরা কিন্তু এখন চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। এদের চাঁদাবাজিটা কিন্তু এই ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, এদের কিন্তু চাঁদাবাজিটা খুব আপার লেভেলে চলে গেছে। আপনার এটাও আমরা বাংলাদেশে কোনোদিন আগে দেখিনি। আগে আমরা দেখেছি যে ওই যে টোল বুথে আপনার চাঁদাবাজি করছে, কিংবা যেখানে অকশন দিচ্ছে,
ইজারা হচ্ছে, ওখানে চাঁদাবাজি হচ্ছে। কিন্তু আমরা কোনোদিন এ ধরনের চাঁদাবাজি দেখিনি যে সরকারি লেভেলে মিনিস্ট্রি অফ এডুকেশনে, এডুকেশন ডিপার্টমেন্টে কয়েক হাজার কোটি লোপাট হয়ে গেছে। এবং চিন্তা করে দেখেন, সেজন্য আমি ওয়াহিদুদ্দিন মাহমুদকে কিন্তু দারুণ শ্রদ্ধা করি। আমার সময় আমার সিনিয়র উনি, কিন্তু উনি লেজেন্ডারি স্টুডেন্ট অফ বাংলাদেশ, যিনি কোনোদিন সেকেন্ড প্লেস পায়নি কোনো পরীক্ষাতে। সেই এবং অতি সৎ মানুষ ওয়াহিদুদ্দিন মাহমুদ। উনি এডুকেশন ডিপার্টমেন্ট ছেড়ে গেলেন কারণ উনি সৎ লোক। উনি বলে ফেলেছেন যে এত হাজার কোটি টাকা যে লোপাট হয়ে গেল, আমি প্যারাফ্রেজ করছি, যে লোপাট হয়ে গেল, এটা তো ঠিক না। এই কথাটা বলার পরেই কিন্তু উনি স্যাক হয়ে গেলেন। তার অর্থ ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ এবং এই যে ডেপুটি চিফ অ্যাডভাইসার ইউনুস, আমি ওনাকে ডেপুটি চিফ অ্যাডভাইসার বলছি, এই এদের ধান্দাবাজিতে চিন্তা করে দেখুন, একটা লোককে এডুকেশন মিনিস্ট্রি থেকে সরিয়ে দিল। এই যে করাপশন, এই যে চাঁদাবাজি, এটা তো খুব আপার লেভেলের। এটা কিন্তু একদম বিশ্ব রেকর্ড ভঙ্গ করে ফেলেছে। মানে ইউনুস খুব চালাক লোক। উনার আইকিউ আমার মনে হয় বেশ ভালো। হ্যাঁ, কারণ ওনার ওনার গ্রামের বাড়ির পাশে কিন্তু একটা নদী, ওখানে কিন্তু রুই মাছ পাওয়া যায় যথেষ্ট। উনি তো মাছ টাছ খেয়ে ওনার মাথায় খুব ভালো ফসফরাস এবং অন্যান্য ভালো জিনিসগুলো ঢুকে উনি খুব বুদ্ধি বৃত্তির লোক। তো উনি ধান্দাবাজির বিভিন্ন কত প্রকার এবং কি উনি কিন্তু এটা জানেন। উনি 3টে জিরো বিক্রি করছেন এখন পৃথিবীতে, যার মূল্য 0। হ্যাঁ, কিন্তু ওই 3টে জিরো কিন্তু পৃথিবীর শ্বেতাঙ্গ সাধারণ মানে বুদ্ধিজীবীরা, তারা কিন্তু খুব ইমপ্রেসড হয়ে যায় তার কথাবার্তায়। মানে আমি এর আগে অনেক গল্প পড়েছি, মন্টি ব্যাংক, হ্যাঁ, যারা আশ্চর্য মলম বিক্রি করে, উনি কিন্তু ওই মানে মার্কেটিং এর উনি ওস্তাদ। হ্যাঁ, ওনাকে যদি বলে, বাট এখন তো মানে আমরা তো যেটা দেখতে পাচ্ছি যে উনি তো কিছু বলছেন না। উনি তো বলছেন যে ডিসেম্বরে উনি নির্বাচন দিবেন। না, উনি তো শিওর বলছেন না। উনি বলছেন হতে পারে, ডিসেম্বরে হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন তো বলছে ডিসেম্বরকে ধরে সেভাবে আগানো হচ্ছে। তো আমরা কি ডিসেম্বরের আগে ওনাকে দায়ী করতে পারি যে উনি নির্বাচন দিচ্ছেন না? আমি একটা কথা বলবো যে আপনারা যারা আছেন এবং যারা দর্শক মণ্ডলী, আপনারা যদি সুযোগ পান, অলিভার টুইস্ট নামে একটা বই আছে, ওটা পড়ে দেখবেন, চার্লস ডিকেন্সের, অথবা একটা মুভি আছে, মুভিটা দেখবেন। ওখানে চোরের রাজা কিন্তু ফেগিন কিন্তু সব বলে না। ফেগিনের যারা ওই যে ডেমোক্রেটিক পার্টি অফ ফেগিন, ওরা কিন্তু কাজ কারবার গুলো করে, ওরাই বলে। ফেগিন ওদেরকে পিছন দিক দিয়ে বুদ্ধি দেয়। আপনি ফেগিনকে কিন্তু মানে ব্রিটিশ পুলিশ, ইংলিশ পুলিশ কিন্তু ফেগিনকে অ্যারেস্ট করতে পারছে না। তার কারণ ও কিছু বলছে না, ও তার কথা শোনা যায় না, তার চামচারা মানে যা সিদ্ধান্তগুলো আসছে মানে ইয়ে থেকে, ছাত্রদের থেকে, নতুন দল থেকে, সিদ্ধান্ত আসছে ফেগিনের কাছ থেকে, আসল চোর যে। হ্যাঁ, মানে ইনুস দ্য ফেগিন, ওনার হলো বুদ্ধিশুদ্ধি। আর ওই ইনুস ফেগিনের যারা ওই অলিভার টুইস্টের যে চোরগুলো, হ্যাঁ, মানে ডেমোক্রেটিক পার্টি অফ বাংলাদেশ, ওরা এগুলোকে প্রকাশ করে। তো এইভাবেই আমরা এই খবরগুলো পাওয়ার জন্যই আমরা কনফিউজড হয়ে যাই। এখন কথা হলো যে এখানে আমার একজনে উপদেশ দিচ্ছেন যে ডক্টর ইউনুসকে কোনো সমালোচনা করা যাবে না, কারণ ওকে, ও মাই গড, ডক্টর ইউনুস ইজ ডিক্টেটোরিয়াল ইম্পেরিয়াল হেড অফ বাংলাদেশ, তাকে কোনো সমালোচনা করা যাবে না। ওরে বাপরে বাপ, না, দর্শক অনেক কথাই বলবে, দর্শক অনেক মন্তব্যই করবে। আমি এটাকে কেন আমি বললাম যে দেখেন, হাসিনার স্বৈরতন্ত্রের সময় তো আমরা এরকমই দেখেছিলাম, কিন্তু ওখানে কিন্তু আমরাও কথা বলেছি তার এগেনস্টে। হ্যাঁ, আমাদেরকে কিন্তু ওভাবে খবরদারি করে নাই। কিন্তু বর্তমানে ইউনুসের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। উনি হলেন দেবতা, উনি হলেন ফেরেস্তা, কিংবা কে জানে ইম্পেরিয়াল হেড, হ্যাঁ, যার ব্যাপারে কোনো সমালোচনা করা যাবে না। উনি সমালোচনার ঊর্ধ্বে। এমনি যারা গর্ধ, যারা জানে না হোয়াট ইজ কল্ড এ ক্রিটিক, একটা দেশের, আমরা যুক্তরাষ্ট্রে যেই মুহূর্তে একটা লোক প্রেসিডেন্ট হয়, আমরা কিন্তু ফ্রি সমালোচনা করতে পারি, কিন্তু একটা সাধারণ লোককে করা যাবে না। একজন প্রাইভেট লোককে আমরা যদি সমালোচনা করি, সেটা কিন্তু অন্যায় হয়। কিন্তু যদি আমরা ডোনাল্ড ট্রাম্প কিংবা বাইডেনকে আমরা সমালোচনা করতাম কঠোর ভাষায়, ইটস অলরাইট, এতে কোনো আপত্তি নেই। এটাই তো ডেমোক্রেসির একটা বিউটি, সৌন্দর্য।